কার না তো 8051 মাইক্রো কন্ট্রোলারের। মাইক্রো কন্ট্রোলারের আমরা করব মেমোরি অর্গানাইজেশন। তাহলে সাপোজ আমার যদি এটা যদি একটা মেমোরি হয়, আর সেই মেমোরির মধ্যে তো অনেক ঘর আছে। এটা যদি আমার একটা মেমোরি হয় মাইক্রো কন্ট্রোলারের, সেই মেমোরির মধ্যে অনেক ঘর আছে তো। যে ঘরগুলোর একটা করে নাম্বার আছে, 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরে যে বসে থাকবে সেটা, 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে যে থাকবে সে এখানে থাকবে, 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরে যে থাকবে সে এখানে থাকবে। এইভাবে ডেটাগুলো থাকে মেমোরির মধ্যে। 1010 যেগুলো স্টোর হয় তারা ঠিক এইভাবে থাকে। এটা যদি আমার 1 নাম্বার ঘর হয় তাহলে 1 নাম্বার ঘরে যেটা থাকার উচিত 1010 সেটা থাকবে এখানে। এটা যদি আমার 2 নাম্বার ঘর হয় তাহলে সেটা 2 নাম্বার ঘরে ডেটা থাকবে এখানে। 3 নাম্বার ঘর হলে 3 নাম্বার ঘরে ডেটা, 4 নাম্বার ঘর তার ডেটা, 5 নাম্বার ঘর তার ডেটা, এইভাবে থাকে। এখন যখনই আমরা কোনো কিছুকে নিয়ে আসি মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে, যখনই কোনো একটা ডেটাকেই নিয়ে আসি বা প্রোগ্রামকেই নিয়ে আসি, এখন মেমোরির মধ্যে থাকে কে কে, মেমোরির মধ্যে কি কি জিনিস থাকে? প্রথমত থাকে প্রোগ্রাম, যেটা সেট অফ ইনস্ট্রাকশন। সেই সেট অফ ইনস্ট্রাকশনগুলো কি ফর্মে থাকে? অপকোড ফর্মে। দ্বিতীয়ত থাকে ডেটা, যে ডেটাগুলো আমার র্যান্ডম ডেটা। 3 নম্বর কি জিনিসটা থাকে? আগের দিন বলেছি, বলতো 3 নম্বর একটা জিনিস থাকে, সেটা কি? স্ট্যাক। মানে আমার স্ট্যাক জিনিসটা কি বলেছিলাম বল আগের দিন? একটা সিকোয়েন্সিয়াল ডেটা। আর এই ডেটাটা হচ্ছে আমার র্যান্ডম ডেটা। স্ট্যাকটাও এক প্রকারের ডেটা, কিন্তু সেই ডেটাটা আমার সিকোয়েন্সিয়াল ডেটা, মানে সাজানো ডেটা একটা। আর এই ডেটাটা থাকে আমার র্যান্ডম ডেটা। আর থাকে প্রোগ্রাম। এই 3টে জিনিস আমার থাকে মেমোরির মধ্যে। এখন যেই থাকুক না কেন, আমি যদি প্রোগ্রামকে রান করাতে চাই, তাহলে সেই প্রোগ্রামটা কত নম্বর ঘর থেকে আছে, কত নম্বর ঘর পর্যন্ত আছে, তার একটা লোকেশন থাকে, সেই ঘরের একটা নাম্বার থাকে, যেটাকে বলি আমরা অ্যাড্রেস। ডেটা যদি কোথাও থাকে তাহলে ডেটা কোন ঘরে আছে তার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। স্ট্যাক কত ঘরে আছে তারও একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। এখন সেই যে অ্যাড্রেসটা থাকে, যখনই প্রোগ্রামকে মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে নিয়ে যেতে হয়, বা ডেটাকে মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে নিয়ে যেতে হয়, কি স্ট্যাককে মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে যখন নিয়ে যেতে হয়, প্রথমত তো আমাকে ডেটা বাসের সাহায্য নিয়ে, অর্থাৎ অ্যাড্রেস বাসের সাহায্য নিয়ে আমাকে তো প্রথমে অ্যাড্রেসটাকে লোকেট করতে হয়, তাই তো? প্রথমত তো আমাকে অ্যাড্রেস বাসের সাহায্য নিয়ে আমাকে সেটা লোকেট করতে হয় তো, যে কত নম্বর ঘর থেকে আছে। তার জন্য আমাকে সাহায্য নিতে হয় কাকে? প্রথম অ্যাড্রেস বাসকে। এখন এই যে অ্যাড্রেস বাসকে যখনই আমরা সাহায্য নিই, অ্যাড্রেস বাস আমাদের কত বিটের বল? অ্যাড্রেস বাস আমাদের কত বিটের বল? অ্যাড্রেস বাস কত বিটের মনে পড়ছে না? 16 বিটের। এই 16 বিট অ্যাড্রেস বাসকে দিয়ে আমি মেমোরির কতগুলো ঘরকে চিহ্নিত করতে পারি? 16 বিট অ্যাড্রেস বাসের সাহায্য নিয়ে
আমি মেমোরির কতগুলো ঘরকে চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে অর্থাৎ 16 বিট অ্যাড্রেস বাসকে সাহায্য নিয়ে আমি যতগুলো নাম্বারকে কাউন্ট করতে পারি তার পরিমাণটা হচ্ছে আমার 2⁻16 নাম্বার। এতগুলো ঘরকে আমি কাউন্ট করতে পারি বা এতগুলো ঘরকে আমি চিহ্নিত করতে পারি। এখন 2⁻16 নাম্বার মানে কত ঘর? সংখ্যাতে কত ঘর? 2⁻16 নাম্বার মানে সংখ্যাতে কত ঘর বল, বা কত বিট? এর হিসাব বলেছিলাম তোদেরকে, এই হিসাবটা তোদেরকে বলেছি, বল। 2⁻16 মানে কত বিট বা কত বিট? মেমোরিতে আমি কতগুলো ঘরকে রিপ্রেজেন্ট করতে পারবো, বা আমি বাইনারি ডিজিট 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করতে পারবো 2⁻16 মানে। বল 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 বল, এগুলো বলতে থাক তোরা। এগুলো না বলে কি করে বুঝবো যে তোরা মাইক্রো প্রসেসর বুঝতে পারছিস? আমি বলেছি দেখ তোদেরকে কথাটা। 1 মিনিট হোল্ড কর, আমি দেখাচ্ছি তোদেরকে। আরে এই একটা হিসেব তোদেরকে শিখিয়েছিলাম না, শেখাইনি? তাহলে আমার অ্যাড্রেস বাস যখন 16 বিটের, সেই 16 বিটের সাহায্য নিয়ে আমি কত দূর পর্যন্ত কাউন্ট করতে পারবো, কতগুলো ঘর আমি কাউন্ট করতে পারবো? তাহলে 2⁻16, তাহলে এটা সমান আমি বলতে পারি 2⁻10 ইন্টু 2⁻6। বলা যাবে কি যাবে না বল, এইটুকু তো বল। হ্যাঁ আরে স্যার। রে একটু, পড়ানো জিনিস পড়াচ্ছি তোদেরকে। এখন 2⁻10 মানে কত বলেছিলাম? 1K, তাই তো? তাহলে 2⁻10 মানে হচ্ছে 1K, আর 2⁻6 মানে 6কে যদি আমি 2কে যদি আমি 6 বার গুণ করি কত পাবো? 2কে যদি আমি 6 বার গুণ করি কত পাবো? 64। তার মানে কত হয়ে গেল? 64 কিলো। এবার আমি এখানে বিট হিসাব করছি, তাহলে এটা নিশ্চয়ই কিলো বিট। তাহলে এই 64 কিলোকে আমরা কি বলি? কিলো বিটকে 64 কেবি বলি তো। তাহলে 2⁻16, অর্থাৎ 16টা যখন আমার অ্যাড্রেস বাস আছে, অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস বাস যখন আমার 16 বিটের, সেই 16 বিটের সাহায্য নিয়ে আমি মেমোরিতে যতটা ঘর আমি কাউন্ট করতে পারবো ততগুলোই তো আমি ডেটাকে স্টোর করতে পারবো। কারণ প্রত্যেকটা ঘরে তো একটা করে ডেটা রাখতে পারবো।
তাহলে 2^16 যদি আমি কাউন্ট করতে পারি, তাহলে 2^16 মানে তো 64 কিলোবাইট, অর্থাৎ 64 কেবি। 64 কেবি আমি কাউন্ট করতে পারবো। তাহলে 64 কেবি ঘরে আমি ডেটাকে রাখতে পারবো 1010 রাখতে পারবো। তাহলে আমার 8051 এর মাইক্রো প্রসেসরের বল বা 8051 মাইক্রো কন্ট্রোলারের বল বা 8085 মাইক্রো প্রসেসরের বল, যেহেতু আমার অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটের, তাহলে সেই জায়গাতে আমি 64 কেবি মেমোরিকে আমি অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ 8051 মাইক্রো কন্ট্রোলারের মেমোরি হচ্ছে আমার 64 কেবি। বোঝা গেল? পরীক্ষায় কোশ্চেনটা আসে বাবা, এক্সপ্লেন the memory size why the memory size of 8051 microcontroller is 64 KB. আর এই রিলেটেড নিয়ে একটা তো এমসিকিউ তো থাকবেই থাকবে, গ্যারান্টি সহকারে। গ্যারান্টি সহকারে থাকবে, আমি বলে দিলাম। তাহলে আমার 8051 মাইক্রো কন্ট্রোলারের মেমোরি সাইজ আমরা পেয়ে গেলাম কত? 64 কেবি। এই যে 64 কেবি মেমোরি সাইজটা আছে আমার মাইক্রো কন্ট্রোলারে, পুরোটাই কি মাইক্রো কন্ট্রোলারের কাছে থাকে, না এই 64 কেবি মেমোরি আবার ভাগ ভাগ হয়ে থাকে? কোন কোন মাইক্রো কন্ট্রোলারে সেটা ডিপেন্ড করে কোম্পানি ওয়াইজ, কোন কোম্পানি বানাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। কিছু কিছু মাইক্রো কন্ট্রোলারে 64 কেবি মেমোরি এক জায়গাতেই থাকে, কিছু কিছু মাইক্রো কন্ট্রোলারের মেমোরি 64 কেবি মেমোরিটা দুই ভাগে ভাগ করা থাকে। বোঝা গেল? 64 কেবি যে মেমোরি সাইজটা মাইক্রো কন্ট্রোলারের, কিছু কিছু কোম্পানি এক জায়গাতে রাখে, আবার কিছু কিছু কোম্পানি এই 64 কেবি মেমোরিটাকে দুই ভাগে ভাগ করে রাখে। তাহলে সেটা কিভাবে রাখে তারা? যদি যদি কোনো কোম্পানি 64 কেবি মেমোরিটাকে এক জায়গাতে রাখে, যদি কোনো কোম্পানি 64 কেবি মেমোরিটাকে এক জায়গাতে রাখে, তাহলে বললাম এটা হচ্ছে আমার 64 কেবি মেমোরি, এক জায়গাতে রাখতে পারে। আর কিছু কিছু কোম্পানি এই 64 কেবি মেমোরিটাকে আবার দুই ভাগে ভাগ করে, প্রথমে এতটা জায়গা, দেন এতটা জায়গা, দুই ভাগে ভাগ করে রাখে। কি কারণে ভাগ করে রাখে? এই 64 কেবি যেটা মেমোরি, সেই মেমোরির যে কাউন্টিং নাম্বারটা শুরু হবে, ঘরের যে নাম্বারটা শুরু হয়, সেই নাম্বারটা সর্বদা শুরু হয় 0000 হেক্সাডেসিমাল থেকে এফ 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 হেক্সাডেসিমাল পর্যন্ত। 16 বিটের অ্যাড্রেস, তাহলে এক একটা ঘর মানে তোমার 4টা করে বিট, তাই তো? সেই 4টা করে বিটকে যদি আমি ফুল ইউটিলাইজ করি, তাহলে একটা বিটকে যদি ফুল ইউটিলাইজ করি, তাহলে কত দূর পর্যন্ত যেতে পারি? এই 4টে বিট যদি আমার 4টে যদি 1 হয়, তাহলে সেটাকে কি বলি? এফ বলি তো? এগুলো তো সব নাম্বার সিস্টেমে সব পড়ানো হয়েছে, দেখ, ভুলে যাচ্ছিস? তাহলে 4টে বিটে যদি 4টাতেই 1 থাকে, তাহলে সেটা আমার তো এফ।
তাহলে 16 বিটের শুরু হতে পারে, 16টা বিট আমার আছে অ্যাড্রেস লাইনে, তাহলে হয় 16টাই 0 হতে পারে, স্টার্টিং শুরুটা হবে 16টা 0 দিয়ে আর শেষটা হবে 16টা 1 দিয়ে। তাহলে 4টে 1 মানে তো আমার একটা এফ। তাহলে সেই জন্যে যদি কোনো কোম্পানি 64 কেবি মেমোরিটাকে এক জায়গাতে রাখে, তাহলে সেই মেমোরির স্টার্টিং অ্যাড্রেসটা হয় 4টে 0 হেক্সাডেসিমাল থেকে, এন্ডিং অ্যাড্রেসটা হয় 4টে এফ হেক্সাডেসিমাল। কিন্তু এক জায়গাতে রাখলেও আমার এই মেমোরির মধ্যে থাকবেটা কি, এই মেমোরির মধ্যে কি কি জিনিস থাকবে? মেমোরির মধ্যে প্রথমত কি থাকবে? যখনই মাইক্রো কন্ট্রোলারকে নিয়ে কাজ করব, তার যে মেমোরি, সেই মেমোরির মধ্যে প্রথমত কি থাকবে, কোন জিনিসটা স্টোর থাকবে? প্রোগ্রাম। প্রথমত স্টোর থাকবে প্রোগ্রাম, আর প্রোগ্রাম সবসময় মেমোরির প্রথমে স্টোর হবে, প্রথম দিকে। তাহলে আমি এদিক থেকে নাম্বারিং করতে শুরু করেছিলাম 1 2 3 4 করে, ওপর থেকে নাম্বারিংটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলারের মেমোরির অ্যাড্রেসিংটা শুরু হয় নিচ থেকে। তাহলে মেমোরি অ্যাড্রেস 0000 হেক্সাডেসিমাল থেকে প্রথম আমার কিছুটা ঘর পর্যন্ত, অর্থাৎ 1000 হেক্সাডেসিমাল পর্যন্ত, অ্যাকচুয়ালি 100 নয়, 000 এফ হেক্সাডেসিমাল পর্যন্ত, ভুল করছি আমি, 3টে এফ, 0 পর্যন্ত হেক্সাডেসিমাল পর্যন্ত থাকে আমার প্রোগ্রাম। এইটুকু জায়গায় থাকে প্রোগ্রাম। এইটুকু জায়গার মধ্যে থাকবে প্রোগ্রামগুলো। আর 1000 থেকে শুরু হয়ে 4টে এফ পর্যন্ত এইটুকু জায়গাতে থাকবে আমার ডেটাগুলো। তাহলে একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যদি আমরা প্রোগ্রাম স্টোর করি এবং ডেটা স্টোর করি, ডেটাগুলো প্রোগ্রাম সর্বদা স্টোর হবে 000, এই 4টে 0 এফ থেকে 0 এফ পর্যন্ত এই স্পেসটার মধ্যে। এখন তাহলে 4টে 0 হেক্সাডেসিমাল থেকে 0 এফ হেক্সাডেসিমাল পর্যন্ত এইটুকু জায়গা বলতো আমার কতটা সাইজ হবে মেমোরির? আমার মেমোরি ক্যাপাসিটি কত হবে? বল, এইটুকু জায়গার মেমোরি কত? আমি পুরোটাকে বলছি 64 কেবি, তাহলে এইটুকু জায়গার সাইজ কত? বল এইটুকু জায়গার সাইজ কত হবে বল? কত বল আরেকবার? ভালো করে বল তো। আমার এই জায়গাটার মেমোরি অ্যাড্রেসটা শুরু হচ্ছে 4টে 0 হেক্সাডেসিমাল থেকে, অর্থাৎ 16টা 0। 4টে 0 মানে এক একটা 0 মানে তো 4টে 0। এখান থেকে শুরু হচ্ছে, এই ঘর থেকে, যে কত দূর পর্যন্ত আসছে? 0 এফ পর্যন্ত। তাহলে 0 মানে প্রথমে 4টে 0, এফ মানে তো আমার 4টে করে 1। এই পর্যন্ত আমার মেমোরিটা প্রোগ্রামটা থাকছে, এই অ্যাড্রেস পর্যন্ত। তাহলে বল আমি কতগুলো বিটকে ফুল ইউটিলাইজ করলাম? আমি এখানে কতগুলো বিট ফুল ইউটিলাইজ করেছি বল? ফুললি ইউটিলাইজ করেছি কতগুলো বিট?
কতগুলো বিটকে আমি ফুললি ইউটিলাইজ করেছি বল? বারোখানা বিটকে ফুললি ইউটিলাইজ করেছি না? কি ইউটিলাইজ করেছি এখন এই বিটগুলো? এই 4খানা বিট আমাদের এখন ব্যবহার হয়নি, তার মানে এতগুলো বিট আমার ব্যবহার হয়েছে। দেখ 12খানা 1, তার মানে 12খানা বিটকে আমি ফুল ইউটিলাইজ করেছি। তাহলে এই 12খানা বিট যদি ফুল ইউটিলাইজ করি, তাহলে 12খানা বিটের সাহায্য নিয়ে আমি মেমোরি কতদূর পর্যন্ত কাউন্ট করতে পারবো? 2^12 নাম্বার পর্যন্ত। এখন 2^12 মানে কি? 2^10 ইন্টু 2^2, ঠিক তো? এখন 2^10 মানে তো 1K, আর 2^2 মানে কত? 4, মানে 4KB। অর্থাৎ প্রোগ্রামের জন্য ব্যবহার হবে 4KB। 64KB জায়গার মধ্যে প্রোগ্রাম রাখার জন্য আমরা আমাদের শুধুমাত্র ব্যবহার করতে পারবো 4KB জায়গা। অর্থাৎ প্রোগ্রাম রাখার জন্য যেটা থাকবে সেটা হবে আমার 4KB। তাহলে এই জায়গা তো যদি আমি এক জায়গাতে রাখি তাহলে সেটাও 4KB ব্যবহার করতে পারবো, আর যদি আমি মেমোরিটাকে দুটো ভাগে ভাগ করে নিই তাহলে সেটাও হবে আমার 4টে 0 হেক্সাডেসিমাল থেকে 0FFF হেক্সাডেসিমাল পর্যন্ত আমি যে মেমোরিটাকে ব্যবহার করব এটাও হবে আমার 4KB। আর সেই জায়গাতে আমি রাখতে পারবো শুধুমাত্র প্রোগ্রামকে। আর এটা যদি আমি, তাহলে এখানে নাম্বারিংটা শুরু হবে কত? 1,000 থেকে, আর শেষটা কত হবে? 4টে F হেক্সাডেসিমালে। তাহলে এইটুকু জায়গার মাপ কত হবে? এইটুকু জায়গার মাপ কত হবে? 64KB এর মধ্যে 4KB এখানে ঢুকে গেল, তাহলে এইটুকু জায়গায় নিশ্চয়ই আছে আমার 60KB। এই 60KB জায়গার মধ্যে থাকবে আমার হয় ডেটা, শুধুমাত্র ডেটা থাকবে। সেই ডেটাটা আমার স্ট্যাক ডেটা হতে পারে, সেই ডেটাটা আমার র্যান্ডম ডেটা হতে পারে। বোঝা গেল? সেই ডেটাটা আমার স্ট্যাক ডেটা হতে পারে, সেই ডেটাটা আমার র্যান্ডম ডেটা হতে পারে। এইবার যে কোম্পানি এই মেমোরিটাকে পুরোটা একসাথে ব্যবহার করবে, এক জায়গাতে রাখে, তারা এই 64KB মেমোরিটাকে পুরোটাই এক্সটার্নালে রাখে। পুরো মেমোরিটাকেই এক্সটার্নালে রাখে, মানে বাইরে রাখে, মাইক্রো কন্ট্রোলারের বাইরে রাখে। পুরোটাকেই মাইক্রো কন্ট্রোলারের বাইরে রাখে, মাইক্রো কন্ট্রোলারের ভেতরে ওরা রাখে না। কিন্তু যে কোম্পানি মেমোরিটাকে দুই ভাগে ভাগ করে, তারা এই 4KB মেমোরিটাকে ওরা ব্যবহার করে ইন্টারনালি, মানে মাইক্রো কন্ট্রোলারের ভেতরে রাখে, আর এই 60KB জায়গাটাকে ওরা ব্যবহার করে এক্সটার্নালি, মানে তারা মাইক্রো কন্ট্রোলারের বাইরে রাখে। এটাই তফাৎ। তাহলে পরীক্ষাতে তোদের কোশ্চেন আসে যে যদি মেমোরিটাকে আমরা বাইরে রাখি, দুটো পার্টে ভাগ করা থাকে, তাহলে সেই জায়গাতে ডেটার জন্য যে মেমোরিটা সেটা কত সাইজের, তার স্টার্টিং অ্যাড্রেস কত, তার এন্ডিং অ্যাড্রেস কত। কি প্রোগ্রামের জন্য যে মেমোরিটা ব্যবহার করা হয় মাইক্রো কন্ট্রোলারের, তার স্টার্টিং অ্যাড্রেস কত, তার এন্ডিং অ্যাড্রেস কত। এগুলো সব কোশ্চেনে আসে কিন্তু। এই যে যেটুকু মেমোরি, যদি মেমোরিটাকে ওরা দুই ভাগে ভাগ করে রাখে, যদি তাহলে 4KB মেমোরিটাকে মাইক্রো কন্ট্রোলারের ভেতরে রাখে, সেই অংশটাকে বলি, সেই মেমোরিটাকে বলি আমরা অন চিপ মেমোরি। মানে মাইক্রো কন্ট্রোলারটা পুরোটা চিপ ফর্মে থাকে, আইসি চিপ ফর্মে থাকে। আমরা বলি না যে চিপ নষ্ট হয়ে গিয়েছে, চিপ খারাপ হয়ে গিয়েছে, আইসি খারাপ হয়ে গিয়েছে, তাহলে এইগুলো সব কিন্তু আইসি চিপ ফর্মে থাকে।
তাহলে এইটা আমার থাকে অন চিপ মেমোরি, তখন এটাকে বলি আমরা অন চিপ মেমোরি। তাহলে এইটুকু জিনিস বুঝতে পারলে নাকি বলো যে মাইক্রো কন্ট্রোলারের মেমোরি পোর্শনটা কিভাবে থাকে, সেই জিনিসটা দেখবি নোটে এখানে লিখে দেওয়া আছে। সেই জিনিসটা দেখবি নোটে এখানে লেখা আছে। এবার মাইক্রো কন্ট্রোলার কখন কোন মেমোরিটাকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, মাইক্রো কন্ট্রোলার কখন কোন মেমোরিটাকে কিভাবে ব্যবহার করবে। যদি প্রোগ্রামকে রান করাতে হয় তাহলে মাইক্রো কন্ট্রোলারের এই মেমোরিটাকে ব্যবহার করতে হবে। যদি ডেটাকে রান করতে হয় তাহলে মাইক্রো কন্ট্রোলারকে এই মেমোরিটা ব্যবহার করতে হবে। ঠিক যদি পুরো মেমোরিটা বাইরে থাকে তাহলে প্রোগ্রামকে যখন রান করাতে হবে তখন মেমোরির এই অংশটাকে ব্যবহার করতে হবে। যখন ডেটাকে রান করাতে চাইবে, ডেটাকে নিয়ে কাজ করতে চাইবে মেমোরি, তখন মেমোরির এই অংশটাকে নিয়ে কাজ করতে হবে। এখন মাইক্রো কন্ট্রোলারে যখন তুই প্রোগ্রাম রান করবি তখন এই জায়গার পরিবর্তে এই জায়গা কি ব্যবহার করবে? নিশ্চয়ই করবে না। তাহলে সেটা মাইক্রো কন্ট্রোলারের কোনো একটা পিন দ্বারা নির্ণয় হবে যে তুমি গিয়ে এই জায়গাটা ব্যবহার করো। মাইক্রো কন্ট্রোলারের একটা পিন আছে, যে পিনটার সাহায্য নিয়ে মেমোরি কখন কোন অংশটা ব্যবহার হবে সেটা নির্ণয় করা যায়, মাইক্রো কন্ট্রোলার নির্ণয় করে দেয়। তাহলে সেই পিনটার নাম হচ্ছে আমার এনাবেল পিন, সেই পিনটার নাম হচ্ছে আমার এনাবেল পিন, আর সেই পিনটাকে বলি আমরা ইএ বার, সেই পিনটাকে বলি আমরা ইএ বার। আর এই পিনটা থাকে আমার কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগনালে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল পার্টে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল পার্টে সেটা থাকে ওই পিনটা, টাইমিং অ্যান্ড কন্ট্রোল পার্টে সেই পিনটা কানেক্টেড থাকে। এবার টাইমিং অ্যান্ড কন্ট্রোল পার্টটা ছবিটা দেখ, এই যে টাইমিং অ্যান্ড কন্ট্রোল পার্ট, এটা কার? 8085 মাইক্রো প্রসেসরের। যখনই আমি 8051 মাইক্রো প্রসেসর করতে যাব এইখানে আমার একটা কোনো একটা পিনের জায়গাতে ইএ বার চলে আসবে, তাহলে সেটা তখন আমি পরে বলবো। শুধু এটুকু জেনে রাখ, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটে এখানে একটা ইএ বার পিন থাকে, আর সেই ইএ বার পিনটা কানেক্টেড থাকে এই মেমোরি দুটোর সাথে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল পিনটা কানেক্টেড থাকে এই মেমোরি দুটোর সাথে। যখন ইএ বার পিনে থাকবে 1, সেই অবস্থায় মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামকে রান করবে। এই টাইমিং অ্যান্ড কন্ট্রোল পিন দিয়ে যদি 1 আসে, এই টাইমিং অ্যান্ড কন্ট্রোল পিন দিয়ে যদি 1 আউটপুট পাই, সেই 1 আউটপুটটা কোথায় আসবে? এখানে আর এখানে। সেই 1 আউটপুট যদি এই টাইমিং অ্যান্ড কন্ট্রোলের ইএ বার পিন থেকে 1 বেরিয়ে আসে, তখনই মাইক্রো কন্ট্রোলার বলবে যাও তুমি এই অংশটাকে ব্যবহার করো। কিন্তু টাইমিং অ্যান্ড কন্ট্রোল পিন যদি আমার ইএ বার পিনটা যদি আমার 0 আউটপুট দেয়, তাহলে তখন মাইক্রো কন্ট্রোলার বলবে আমাকে ডেটা পাঠাও, অর্থাৎ এই অংশ থেকে ডেটা পাঠাও। তাহলে কখন কোন মেমোরির কোন অংশটা কখন কোন জায়গাতে ব্যবহার হবে, মাইক্রো কন্ট্রোলার মেমোরির কোন অংশটাকে কখন ব্যবহার করবে, মাইক্রো কন্ট্রোলার সেই মেমোরিকে সেটা বোঝাবে এই ইএ বার পিনের সাহায্য নিয়ে।
এবার পিনটার সাহায্য নিয়ে মাইক্রো কন্ট্রোলার মেমোরিটাকে অর্গানাইজ করে যে কখন কোন মেমোরিটাকে ব্যবহার করবে। বোঝা গেল এতটুকু? বল, এতটুকু বুঝতে পারলি নাকি বল? এই যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছিস নাকি বল? বেশ, এবার আসছি আমাদের মাইক্রো কন্ট্রোলারের পিন ডায়াগ্রাম। মাইক্রো কন্ট্রোলারের যদি আমি পিন ডায়াগ্রাম দেখি, যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের পিন ডায়াগ্রাম দেখি, তাহলে সেই জায়গা থেকে আমরা প্রথমত পিন ডায়াগ্রামটা দেখি 8085 এর, কারণ এখান থেকেই তো মাইক্রো কন্ট্রোলারটা পাবো। তাহলে 8085 এর যদি আমরা পিন ডায়াগ্রাম দেখতে যাই, তাহলে 8085 এর আর্কিটেকচারটা আমাদেরকে দেখতে হবে প্রথমত। এখন দেখ 8085 এর আর্কিটেকচার যখনই আমি দেখতে যাব, আমার এই দিক থেকে কটা লাইন বেরিয়েছে, অ্যাড্রেস লাইন আর ডেটা লাইনের জন্য কটা লাইন বেরিয়েছে এইখানে, এই জায়গাটাতে কটা লাইন আছে বল? এখানে দেখ AD0 থেকে AD7 আটখানা লাইন, এখানে A8 থেকে A15 আটখানা লাইন। তাহলে এই আটটা আটটা 16টা লাইন যে বেরোচ্ছে, এটা তো সেই 16টা পিনের মাধ্যমে বেরোবে। এই আটটা আটটা 16টা পিনের মাধ্যমে বেরোবে। তাহলে এই জায়গাতে পেয়ে গেলাম আমি 16খানা পিন। ভালো করে এবার দেখ টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট থেকে যে অ্যারো চিহ্নগুলো বেরিয়েছে কি ভেতরের দিকে ঢুকেছে, এগুলো সব এক একটা পিন, এগুলো সব এক একটা পিন। তাহলে এইরকম করে এখানে 16খানা আছে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এখানে দুখানা আছে 29, 30। মাইক্রো কন্ট্রোলারকে সাপ্লাই দিতে হয় গ্রাউন্ড পজিটিভ নেগেটিভ, তাহলে তার জন্য দুখানা পিন, একটা হচ্ছে ভিসিসি একটা গ্রাউন্ড, মানে 30 আর 2 32। এখানে কটা আছে 1 2 3 4 5 6, 32 আর 6 38, 38 আর এখানে আছে দুখানা 40। এই 40খানা পিন কিন্তু মাইক্রো প্রসেসর থেকে বেরিয়ে আসে। এবার সেই 40খানা পিন আমরা কি এইভাবে মনে রাখতে পারবো? বল, এইভাবে কি 40খানা পিন তোরা মনে রাখতে পারবি? পারবি না। তার জন্য আমাদেরকে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের একটা পিন ডায়াগ্রাম দেখবি তোদের কাছে পাওয়া যাবে, যে পিন ডায়াগ্রামটা ঠিক এই রকম ফরম্যাটে, এই রকম ফরম্যাটে। সেই 8085 বল বা 8051 মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বল, তাদের পিন ডায়াগ্রামটা দেখবি এই রকম ফরম্যাটে একটা পিন ডায়াগ্রাম পাবি। তাহলে এই পিন ডায়াগ্রামটা তোদের মোটামুটি মনে রাখতে একটা সুবিধা আছে। ভালো করে দেখ, আমি যে ছবিটা তোদেরকে আগে দেখিয়েছি আর্কিটেকচারের থেকে, সেখান থেকে দেখ কতগুলো পিন আমাদের বাইরে বেরিয়েছে আর কতগুলো পিন দেখ আমাদের ভেতরে ঢুকেছে, তাই তো? কতগুলো পিন দেখ, এই যে পিনটা বাইরে বেরোচ্ছে, এই পিনটা দেখ বাইরে বেরোচ্ছে, ঠিক এখানেও দেখ কতগুলো পিন আমার বাইরে বেরোচ্ছে, আবার দেখ এখানে একটা ভেতরে ঢুকছে। তাহলে যে পিনগুলো বাইরে বেরোচ্ছে সেগুলো হচ্ছে আমার আউটপুট, সেই পিনগুলো হচ্ছে আমার আউটপুট। আর দেখ ভালো করে এখানে 8খানা পিন আছে, এই 8খানা পিন দেখ বাইরে বেরোচ্ছে, বাইরেও বেরোতে পারে ভেতরেও ঢুকতে পারে, কিন্তু এই 8খানা পিন দেখ বাইরেই বেরোবে। তাহলে আমরা যখন মাইক্রো কন্ট্রোলারের ওই পিন ডায়াগ্রামটা দেখবো তখন 8খানা 8খানা করে পিনে ভাগ করব। তাহলে এই যে 8খানা পিন, যেটা বাইরেও বেরোতে পারে ভেতরেও ঢুকতে পারে, তাহলে এই পিনটা বাই ডিরেকশনাল।
এই আটখানা করে পিনকে নিয়ে আমরা একটা বলবো একটা পোর্ট, একটাকে বলবো আমরা পোর্ট। তাহলে এই 8টা পিন নিয়ে হবে একটা পোর্ট, এই 8খানা পিন নিয়ে হবে একটা পোর্ট, আবার এখানে 8খানা যেগুলো ধর বেরোচ্ছে তাদের মধ্যে থেকে 8খানা নিয়ে একটা পোর্ট, যেগুলো ভিতরে ঢুকছে তাদেরকে নিয়ে আরো 8খানা যদি এক জায়গায় করতে পারি, এরকম এরকম যেগুলো ভেতরে ঢুকছে সেরকম 8খানাকে নিয়ে আমরা এক জায়গায় করে সেই 8খানাকে বলবো আমরা একটা পোর্ট। তাহলে যে পিনগুলো বাইরে বেরোচ্ছে সেগুলো আউটপুট পোর্ট, আর যেগুলো ভেতরে ঢুকছে সেটা হবে আমার ইনপুট পোর্ট। ভালো করে দেখ এখানে কটা পিন বাইরে, আমার টোটাল আউট ইনপুট যেটা ভেতরে ঢুকছে সেরকম পিন দেখ 8খানা পাবি। 1 2 3 4 5, এখানে একখানা 6, তারপরে 7, 7খানা পেয়েছি, এই একখানা 8খানা। দেখ এই 8খানা পিন আমার বাইরে থেকে ভেতরে ঢুকছে ডেটা। তাহলে এই 8খানা পিন এক জায়গায় থাকবে, যে 8খানা পিন আমার বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে। তাহলে সেই রকম ভাবে এখানে ভাগ করা হয়েছে 8খানা পিন নিয়ে। যে 8খানা করে পিন নিয়েছি তাদেরকে ভাগ করেছি পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3, আর আমরা পোর্ট 0 থেকে নামকরণ করি, পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। এখানে দেখ অত নামকরণের মনে রাখার দরকার নেই, দেখ প্রত্যেকটা ওখানে দেখ অনেক নামকরণ ছিল পিনগুলোর, কিন্তু যখনই আমি পোর্টে ভাগ করে নেব তখন পিনগুলোর আর নামকরণগুলো অতটা জানার দরকার নেই। যে যে জায়গাগুলো না জানলে নয়, দেখ 8051 এর ক্ষেত্রে বলেছিলাম একটা ইএ বার পিন পাবো। দেখ একটা ইএ বার পিন আমাদের কাছে আছে, এই ইএ বার পিনটা যে বেরোচ্ছে সেই ইএ বার পিনটাই আমার গিয়ে কানেক্ট হবে মেমোরির সাথে, এবং সেই মেমোরিটা দুটো পার্টে ভাগ। সেই মেমোরিটা দুটো পার্টে ভাগ, তাহলে কোন মেমোরিটাকে কখন ব্যবহার করবে, প্রোগ্রামের জন্য কখন কোনটাকে ব্যবহার করবে, ডেটার জন্য কখন কোনটাকে ব্যবহার করবে, সেটা আমার নির্ণয় করে দেবে এই পিনটা, অর্থাৎ 31 নম্বর পিনটা আমাকে ঠিক করে দেবে। 31 নম্বর পিনের আউটপুট আমাকে ঠিক করে দেবে মেমোরির কোন সেগমেন্টটাকে কখন ব্যবহার করবে। বোঝা গেল? এবার এই মাইক্রো কন্ট্রোলারটাকে চালানোর জন্য আমার তো একটা খাবার দরকার। এখন মাইক্রো কন্ট্রোলার কি আর ভাত মুড়ি খাবে, না ইলেকট্রিক্যাল পাওয়ার খাবে? ইলেকট্রিক্যাল পাওয়ার খাবে। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স মানে সেখানে একটা পজিটিভ একটা নেগেটিভকে দরকার। সবসময় মাথায় রাখবি পজিটিভ সাপ্লাইটা দেবো আমরা 40 নম্বর পিনে, আর নেগেটিভ সাপ্লাইটাকে দেবো আমরা 20 নম্বর পিনে। পজিটিভ সাপ্লাইটাকে দেবো আমরা 40 নম্বর পিনে, আর নেগেটিভ সাপ্লাইটাকে দেবো আমরা 20 নম্বর পিনে। হলো? এতটুকু বোঝা গেল? এইবার দেখ মাইক্রো কন্ট্রোলারকে তো আমাকে কাজ করাতে হবে। এখন মাইক্রো কন্ট্রোলার যে কাজ করবে 1 সেকেন্ডে কতবার কাজ করবে সেটাও কিনা আমাদের হাতে আছে। একটা মাইক্রো কন্ট্রোলার 1 সেকেন্ড সময়ে কতবার কাজ করবে, প্রত্যেকটা কাজ আমরা যখন প্রোগ্রামকে এক্সিকিউট করেছিলাম তখন কিভাবে এক্সিকিউট করেছিলাম, আমরা যখন প্রোগ্রামকে রান করালাম তখন কি করে রান করালাম, প্রোগ্রাম মানে আমার সেট অফ ইনস্ট্রাকশন। তাহলে একটা ইনস্ট্রাকশন প্রথমে মেমোরি থেকে মাইক্রো প্রসেসরে এলো, সেটাকে কি বলেছিলাম, ইনস্ট্রাকশন এলো, না ইনস্ট্রাকশনটা অপকোড ফর্মে মেমোরি থেকে মাইক্রো প্রসেসরে এলো? অপকোড ফর্মে এসেছিল, যেটাকে দেখ বলা হয়েছিল অপকোড ফেচ। সেই অপকোডটা যখন মাইক্রো প্রসেসরে এসে পৌঁছালো সেটা কি হলো, তারপরে ডিকোড হলো, যেটাকে বলা হয় ডিকোডিং। তারপরে সেখান থেকে এক্সিকিউট হলো মানে রান করলো। তাহলে এই যে একটা ইনস্ট্রাকশন, সেটা অপকোড ফেচ হলো, ডিকোড হলো, এক্সিকিউট হলো, এইটাকে বলি আমরা একটা কাজ।
এই পুরো স্টেপ, 3খানা স্টেপ মিলে হলো আমার একখানা কাজ। তাহলে এই রকম কাজ 1 সেকেন্ড সময়ে একটা মাইক্রো কন্ট্রোলার বল বা মাইক্রো প্রসেসর বল কতবার সম্পন্ন করবে সেটা ডিপেন্ড করছে আমি এই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরকে যে খাবারটা দিয়েছি সেই খাবারের মধ্যে সর্বদা মাইক্রো কন্ট্রোলার বল বা মাইক্রো প্রসেসর বল যে খাবারটা নেয় প্লাস আর মাইনাসের মধ্যে, সেটা ঠিক এই রকম ফরম্যাটে খাবারটা নেয়। অর্থাৎ কনস্ট্যান্ট ডিসি নেয় না, কনস্ট্যান্ট যে ডিসি সাপ্লাই সেটা কিন্তু আমাদের নেয় না, সেই ডিসিটা নেয় পালস ফর্মে। সেই ডিসিটা নেয় পালস ফর্মে। এখন এই পালসের উঁচু জায়গাটাকে বলি আমরা, ধর এখানে দরকার আমার 5 ভোল্ট, তাহলে এইটুকু আছে 5 ভোল্ট সময়, তারপরে সময়টা আবার ভোল্টেজ নাই, তারপরে আবার 5 ভোল্ট সময়, তারপরে আবার ভোল্টেজ নাই, তারপরে আবার 5 ভোল্ট সময়, তারপরে আবার ভোল্টেজ নাই। এই 5 ভোল্টটাকে বলি আমরা 1, আর যখন ভোল্টেজ নাই তখন বলি আমরা 0। তাহলে 5 ভোল্ট মানে 1, আবার নাই মানে 0। তাহলে 1 সেকেন্ড সময়ে আমি একটা মাইক্রো কন্ট্রোলারকে বা মাইক্রো প্রসেসরকে যতবার কাজ করাতে চাইবো, আমাকে 1 সেকেন্ড সময়ে ততবার 101010 করে আমাকে এই ডিসিটাকে পাঠাতে হবে। এখন সাপ্লাইটাকে তো দিয়েছি আমরা 20 নম্বর পিন আর 40 নম্বর পিনের মধ্যে কনস্ট্যান্ট ডিসি। সাপ্লাইটাকে দিয়েছি আমরা 20 নম্বর পিন আর 40 নম্বর পিন, অর্থাৎ 40 নম্বর পিনে পজিটিভ আর এখানে নেগেটিভ, এই দুটো পিনের মধ্যে দিয়েছি আমরা কনস্ট্যান্ট ডিসি 5 ভোল্টের। সেই কনস্ট্যান্ট ডিসিটাকে এই পালস ফর্মে যে কনভার্ট করে দেবে, এই কনস্ট্যান্ট ডিসিটাকে যে পালস ফর্মে যে কনভার্ট করে দেবে, এটাকে বলি আমরা পালস। এই পালস ফর্মে যে কনভার্সনটা করে দেবে, কে করে দেবে? মাইক্রো কন্ট্রোলার কি নিজে করবে না কাউকে দিয়ে করিয়ে নিতে হবে? কি মনে হয় তোদের? কি মনে হচ্ছে বল? মাইক্রো কন্ট্রোলার কি নিজে করবে না কাউকে দিয়ে করিয়ে নিতে হবে? আমার ঘরে শাক সবজি আলু ডাল তেল মশলা সব চলে এসছে, তাহলে আমাকে এখন খেতে হবে নিজে রান্না করে? আমি যদি নিজে রান্না করে খেতে চাই তাহলে আমি আসল কাজটা কখন করব? তাহলে আমাকে যদি কাজও করতে হয় খেতেও হয়, তাহলে কাজ করার জন্য যদি অন্য লোক না রেখে আমাকে যদি কাজ করতে হয়, তাহলে খাবারটা তাহলে অন্য কাউকে দিয়ে বানিয়ে নিতে হবে। এই খাবারটা যে অন্য কাউকে দিয়ে বানিয়ে নেবে, অর্থাৎ কনস্ট্যান্ট ডিসিটাকে যে পালসেটিং ডিসিতে কনভার্ট করে নেবে, কে করে দেবে? সেটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর বলে একটা বস্তু। ক্রিস্টাল অসিলেটর। দেখ তোরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়েছিলিস ক্রিস্টাল অসিলেটর। ইউজেটি অ্যাজ অ্যান ক্রিস্টাল অ্যাক্টস অ্যাজ এন অসিলেটর, পড়েছিলিস ইউজেটি কে? বল পড়েছিলিস না পড়িসনি? ইউনি জাংশন ট্রানজিস্টর, দেখ সেখানে একটা এই নামটা উচ্চারণ পেয়েছিলিস, অসিলেটরের নাম পেয়েছিলিস। তাহলে ইউজেটি তো আমার সেই অসিলেশনের কাজটা করেছিল। কারণ 1 সেকেন্ড সময়ে যদি আমার এটা কতবার করব, আমার এখন মাইক্রো প্রসেসরের স্পিড কত, মাইক্রো কন্ট্রোলার আমরা যে ফোনগুলো ব্যবহার করি, যে ফোনের যে স্পিড আমরা কি বলি, 2 to the power 2.3 গিগাহার্টজ বলি তো। তাহলে 2 to the power 2.3 গিগাহার্টজ মানে কত বার বল, কাউন্টিং এর দিক থেকে কত বল? গিগা মানে কত? 1 গিগা মানে কত কাউন্টিং এর দিকে নাম্বার সিস্টেমে? 2 to the power 30 নাম্বার, এটাকে বলি আমরা 1 গিগা।
2^30 সংখ্যাকে বলি আমরা 1 গিগা। তাহলে এখানে নিশ্চয় আমাকে 2.3 ইন্টু 2^30 এত পরিমাণ পালস আমাকে তৈরি করতে হবে উইদিন 1 সেকেন্ড সময়ে, তাই নয়? এখন যদি আমি এই এত সংখ্যক 1010 তৈরি করতে চাই 1 সেকেন্ড সময়, তাহলে সেটা কি আমি হাতে সুইচ অন অফ করে করতে পারবো, না আমার কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্য নিতে হবে? আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্য নেব সেটাই হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। আমরা হাতে পারবো না করতে। এই ক্রিস্টাল অসিলেটরটা কোথায় লাগানো থাকে? ক্রিস্টাল অসিলেটরে থাকে দুটো পিন, এখানেও থাকে 2 পিন, দুটো পিন থাকে। এই ক্রিস্টাল অসিলেটরের যে দুটো পিন থাকে সেই পিন দুটোকে আমরা 18 নম্বর আর 19 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এই XTAL মানে হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। 1 নম্বর পিনটা 19-এ, 2 নম্বর পিনটা 18। ক্রিস্টাল অসিলেটরের 1 নম্বর পিনটা 19-এ, 2 নম্বর পিনটা 18-তে আমরা কানেক্ট করব। তাহলে দেখ কতগুলো পিন আমার মনে রাখলেই হবে। এইবার এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ করতে করতে হঠাৎ যদি কোনো গন্ডগোল করে, তোদের ফোন তো অনেক সময় কাজ করতে করতে হঠাৎ হ্যাং হয়ে যায়, হয় না? তখন তোরা কি করিস? তখন তোরা কি করিস? স্যার রিস্টার্ট মারি, ফোনটাকে রিবুট মারি। রিস্টার্ট করিস বা রিবুট মারিস। তাহলে সেটার জন্য তোদেরকে সফটওয়্যার একটা অপশন থাকে, সেই অপশনটা মাইক্রো কন্ট্রোলার, ফোনের ভিতরে তো একটা মাইক্রো কন্ট্রোলার আছে, তাহলে সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে সেই অপশনটা নিয়ে মাইক্রো কন্ট্রোলারের এই 9 নম্বর পিনে গিয়ে সেখানে আঘাত করে। এই পিনটাতে গিয়ে ও হিট করে। সেই জন্য এই পিনটার নাম হচ্ছে রিসেট পিন। এই রিস্টার্ট করা বা রিসেট করা, এটাকে তো আমরা রিবুট করা বল, সেটাকে তো আমরা রিসেট বলি, অনেক সময় বলি না? অর্থাৎ পুনরায় সেট করা। তাহলে এটাই হচ্ছে সেই রিসেট পিনটা, হচ্ছে 9 নম্বর পিন। তাহলে 9 নম্বর পিনটাকে মনে রাখলাম রিসেটের জন্য। 18-19 নম্বর পিনটাকে মনে রাখলাম সেই ক্রিস্টাল অসিলেটরকে লাগানোর জন্য। 20 নম্বর আর 40 নম্বর পিনকে আমি মনে রাখছি সাপ্লাইটাকে দেওয়ার জন্য, কারণ খাবার তো দিতেই হবে। আর 3খানা পিন আমি মনে রাখছি। 31 নম্বর পিনের কাজ বলে দিয়েছি, EA বার পিন। EA বার পিন কি? মাইক্রো কন্ট্রোলার যখন মেমোরিকে ব্যবহার করবে, কারণ এই চিপের বাইরে তো মেমোরিটা আছে এক্সটার্নাল, তাহলে যখন মাইক্রো কন্ট্রোলার যখন মেমোরিকে ব্যবহার করবে, তাহলে কখন কোন মেমোরিটাকে ব্যবহার করবে? এই 4 KB, প্রথম 4 KB কে কোথায় কখন ব্যবহার করবে, আর পরবর্তী 60 KB কে কখন ব্যবহার করবে? তাহলে কখন কোনটাকে ব্যবহার করবে সেটা তো আমার নির্ণয় করবে মাইক্রো কন্ট্রোলার ঠিক করবে। কোন পিনের মাধ্যমে ঠিক করবে? এই 31 নম্বর পিনের মাধ্যমে। সেটাই হচ্ছে আমার EA বার পিন। এবার ALE পিন, সেটা হচ্ছে 30 নম্বর পিন। ALE কথার অর্থটা কি বলতে পারবি? ALE মাইক্রো কন্ট্রোলার একটা 30 নম্বর পিন আছে, যেটাকে বলি আমরা ALE। এর কথার ফুল অর্থটাই অ্যাড্রেস ল্যাচ এনেবল। এখানে কি রকম ভাবে কাজ হবে? অ্যাড্রেস ল্যাচ এনেবল এখানে কিভাবে কাজ হবে? ধর এটা আমার মাইক্রো কন্ট্রোলার,
মাইক্রো কন্ট্রোলারের আমরা এই যে জায়গাটা দেখেছি, প্রথম 8টা পিন, যখন এদিক থেকে প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা আসছে, সেই অ্যাড্রেসটা তো 16 বিটের অ্যাড্রেস আসছে, যার 8 বিট এদিকে যাচ্ছে আর 8 বিট এদিকে আসছে। তো এই 16 বিটের অ্যাড্রেসটা কোথায় যাচ্ছে? মেমোরিতে, তাই তো? 16 বিটের অ্যাড্রেসটা আসছে মেমোরিতে। মেমোরিতে অত নাম্বার ঘরে যে ডেটাটা আছে, সেই ডেটাটা যখন এবার যাবে, কোন বিট দিয়ে যাবে, কোন ঘর দিয়ে, কোন লাইন দিয়ে যাবে? এই লাইন দিয়ে। দিয়ে এই লাইন দিয়ে গিয়ে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে, তারপরে এই রাস্তা দিয়ে যদি ইনস্ট্রাকশন হয় তাহলে এদিকে ঢুকবে, আর যদি ডেটা হয় তাহলে এদিকে ঢুকবে, তাই তো? তাহলে দেখ, মাইক্রো কন্ট্রোলারে এই প্রথম 8টা পিন অ্যাড্রেসের সময় কাজ করছে একবার। এই 8টা পিন দেখ, প্রথমে অ্যাড্রেস যখন আসছে তখন অ্যাড্রেস হিসেবেও কাজ করছে, আবার যখন ডেটা যাচ্ছে তখন ডেটা বাস হিসেবেও কাজ করছে। তাহলে এই 8খানা পিন কখন অ্যাড্রেস হিসেবে কাজ করবে, কখন ডেটা বাস হিসেবে কাজ করবে, সেটাও মাইক্রো কন্ট্রোলার ঠিক করে দেবে। সেটাও মাইক্রো কন্ট্রোলার ঠিক করে দেবে এই 30 নাম্বার পিনের মাধ্যমে। সেটাও আমার মাইক্রো কন্ট্রোলার ঠিক করে দেবে, সেটাও আমার 30 নাম্বার পিনের মাধ্যমে। যে ওই 8খানা পিন কিভাবে কাজ করবে সেটাও ঠিক করে দেবে মাইক্রো কন্ট্রোলার এই ALE পিনের মাধ্যমে। কিভাবে সেট করবে সেটা? স্যার, এটা আমার মাইক্রো কন্ট্রোলার 80851। তাহলে প্রথম 8খানা পিন বেরোচ্ছে, এই জায়গাতে 8খানা পিন আছে, লাইন আছে। সেই 8খানা পিন যখনই আছে, আমার এখানে একটা ল্যাচ বলে একটা জিনিস থাকবে। ল্যাচ মানে হচ্ছে একটা সুইচ। এটাকে বলি আমরা ল্যাচ। এই ল্যাচ কথার অর্থটা হচ্ছে সুইচ। আর এই ল্যাচটা কানেক্টেড থাকবে এই 30 নাম্বার পিনের সাহায্যে। তাহলে 30 নাম্বার পিন মানে ALE পিন। এইবার এই 8খানা পিন ঢুকছে, সেটা এই 8খানা পিনে বেরিয়ে যাচ্ছে অ্যাড্রেস হিসেবে। এই 8খানা পিন বেরিয়ে যাচ্ছে অ্যাড্রেস হিসেবে। এই 8খানা পিন আবার এখান থেকে বেরিয়ে এসে আরেকটা রাস্তা তৈরি করবে, এটা বাই ডিরেকশন হবে। আবার এটা আবার বাই ডিরেকশন হবে। ভুল হয়ে গেল, ডাটাটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, এটা বাই ডিরেকশন হবে। তাহলে যদি এই অ্যাড্রেস এলাবেল পিনে এই দিকে যদি 1 আসে, তখন এই রাস্তা বরাবর কাজ করবে অ্যাড্রেস হিসেবে। যদি এখানে 0 আসে, তখন এই রাস্তা বরাবর কাজ করবে ডেটা হিসেবে। তাহলে এই ল্যাচ আমাকে ঠিক করে দেবে যে এই 8খানা পিন কখন ডেটা অ্যাড্রেস হিসেবে কাজ করবে আর কখন এই রাস্তা ডেটা হিসেবে কাজ করবে। আর এই ল্যাচ কন্ট্রোল হবে মাইক্রো কন্ট্রোলার থেকে ALE পিনের সাহায্য নিয়ে। যেহেতু ল্যাচটাকে এনাবেল করার ব্যাপার থাকছে, এনাবেল মানে অ্যাক্টিভ করার ব্যাপার থাকছে, আর অ্যাক্টিভটা যেহেতু মাইক্রো কন্ট্রোলার নিজেই করছে, আর সেই ল্যাচের সাথে যেহেতু অ্যাড্রেসটা কানেক্টেড আছে, তাই সেটাকে বলি আমরা অ্যাড্রেস ল্যাচ এনাবেল। তাহলে ALE পিন বলে একটা জিনিস থাকছে। তাহলে এই জায়গাটা কন্ট্রোল হচ্ছে মেমোরিকে অর্গানাইজ করার জন্য, এই জায়গাটা কন্ট্রোল হচ্ছে আমার ডেটা বাস আর অ্যাড্রেস বাসকে ডিভাইড করা, সেপারেট করার জন্য। আর এই PSEN এই জায়গাটা তোদেরকে এখন বলবো না, এটা পরে বলবো, এটা আমারও পুরো আইডিয়াটা ক্লিয়ার নাই, এটা তোদেরকে পরে বলবো। এইবার দেখ, এই কটা পিন ছাড়া আমাদের আর থাকছে পরে 32খানা পিন। কারণ একখানা পিন এখানে গেল, 2 3 4 5 6 7 8,
এই 8খানা পিন ছাড়া আমাদের আর হাতে পড়ে থাকলো 32খানা পিন। এই 32খানা পিনের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখ, এই জায়গাটা যখন তোরা পড়েছিলাম, বারবার ছবিটা দেখাচ্ছিলাম, এই জায়গাটা 32খানা পিনের মধ্যে 24খানা পিন আমার বাইরে বেরোচ্ছে, আর 8খানা পিন আমার মাইক্রো কন্ট্রোলারের ভেতরে ঢুকছে। তাহলে সেই যে 24খানা পিন বাইরে বেরোচ্ছে, সেই বাইরে বেরোনো 24খানা পিনকে আমি যদি প্রথমেই 1 নাম্বার পোর্ট, মানে 0 নাম্বার পোর্ট, ডিজিটালে সবসময় 0 থেকে শুরু হয় নাম্বারিং করতে, সেই জন্য পোর্ট 0, প্রথম 8খানা পিন, এটা হচ্ছে প্রথম 8খানা পিন। তাহলে এই যেগুলো তোদেরকে আলাদা করে মনে রাখতে হচ্ছে, সেই পিনগুলোকে তোরা ভাগ করে নিলি নাম্বারিং করে নিয়ে, সেই পিনগুলোকে বসিয়ে দিলি, অর্থাৎ 9 নাম্বার পিন 18, 19, 20, 40, 31, 30, 29, এই পিন কটাকে বসিয়ে দিলে আগে। পিন ডায়াগ্রাম আসবে পরীক্ষাতে, তাহলে পিন ডায়াগ্রাম যখনই আসবে এই পিনগুলোকে আগে নাম্বারিং করে নিবি। থাকলো পরে আমার 32খানা পিন। সেই 32খানা পিনের মধ্যে এখানে দেখতে পাবি 8খানা পিন পড়ে আছে, এখানে 8খানা পিন পড়ে আছে, এখানে 8খানা পিন পড়ে আছে, আর এখানে 8খানা পিন পড়ে আছে। এবার নাম্বারিং কর, 0, 1, 2, 3, 0 পোর্ট, 1 পোর্ট, 2 পোর্ট, 3 পোর্ট। এবার কোন পিনটা কোন দিকে কাজ করছে সেটা দেখবি এখানে লিখে দেওয়া আছে। কি বলেছে, পোর্ট 0-তে যে পিনগুলো আছে সেটা হচ্ছে বাই ডিরেকশনাল। কেন বাই ডিরেকশনাল হতে হবে? প্রথম 8খানা পিন দেখ, অ্যাড্রেস আর ডেটা। অ্যাড্রেসের সময় বাইরে বেরোচ্ছে আর ডেটার সময় ভেতরে ঢুকছে, যে কারণে প্রথম 8খানা পিনকে আমাকে বাই ডিরেকশনাল হতেই হবে। তাহলে এই 8খানা পিন হচ্ছে আমার বাই ডিরেকশনাল। পোর্ট 2, এই পোর্ট 1, পোর্ট 1 কি বলছে, এটাও বাই ডিরেকশনাল। ইট ক্যান বি ইউজ আইদার ইনপুট অর আউটপুট। এটাকেও আমরা বাই ডিরেকশনাল ব্যবহার করতে পারি। ভালো করে দেখ, আমাদের বারবার তো ছবিটা খুঁজে আনতে অসুবিধা হচ্ছে, মাথায় রাখতে হয় এই জন্য। তাহলে প্রথম 8খানা পিন আমার বেরোলো, ঢুকতেও পারে। আমি যদি পরের 8খানা পিনকে ব্যবহার করি বেরোনোর জন্যে, অর্থাৎ ডেটাগুলোকে বেরিয়ে যাচ্ছে, ডেটাগুলো যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে এই জায়গাটা, তাহলে অ্যাড্রেস তো আমাকে নিতেও হতে পারে। যখন আমি ডেটাটাকে স্টোর করব, কি কোনো ঘরে ডেটা আছে তাকে বের করে আনবো, আমাকে ডেটাকে নিতেও হতে পারে। তার জন্য আমি সেটাকে দুটো অপশনে রেখে দিয়েছি, এটা বাই ডিরেকশন হতেও পারে, করতেও পারি, আমরা প্রোগ্রামের মাধ্যমে সেটা করতেও পারি। পোর্ট নাম্বার 2, পোর্ট নাম্বার 2 কি বলছে, সেটাও বাই ডিরেকশনাল। পোর্ট নাম্বার 3, সেটাও বাই ডিরেকশনাল। সবগুলোকেই বাই ডিরেকশনাল রেখে দিয়েছি, কারণ আমরা আমাদের প্রোগ্রামে ইচ্ছে মতো ব্যবহার করব, সেদিক দিয়ে ডেটা নেব না সেদিক দিয়ে ডেটা দেব, কারণ আমাদের প্রোগ্রামের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হবে পিনগুলোকে। তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে পিন ডায়াগ্রামটা। পিন ডায়াগ্রামটা তৈরি করা কিন্তু এমন কিছু কঠিন নয়, শুধু তোদেরকে স্পেশাল পিনগুলোকে মনে রাখতে হবে, যে বাকিগুলোকে 8টা 8টা করে ভাগ করে নিবি। স্পেশাল পিনগুলোকে মনে রাখলে দেখবি বাকি পিনগুলো 8টা 8টা করে গ্রুপে ভাগ হয়ে যাবে, সে 8 8 গ্রুপেই আলাদা আলাদা করে নামকরণ করে।
সেখানে এখানে লিখেও দেওয়া আছে। পোর্ট 1, পোর্ট 0 কাজ করছে 32 থেকে 39, পোর্ট 1 কাজ করছে 1 থেকে 8, 1 থেকে 8, পোর্ট 2 কাজ করছে 21 থেকে 28, আর পোর্ট 3 কাজ করছে 10 থেকে 17। আর এইগুলো হচ্ছে আমার স্পেশাল পিন। এই স্পেশাল পিনগুলোকে মনে রাখলেই বাকি 32খানা পিনের জন্য আর ভাবার দরকার নেই। এই 8051 মাইক্রোকন্ট্রোলার আর 8085 মাইক্রোপ্রসেসর মোটামুটি সেম, কিন্তু তোদের 8051টাই আসবে। পিন ডায়াগ্রাম যদি দেয়, তোদের যদি পিন ডায়াগ্রাম দেয় তাহলে 8051টাই দেবে। এইট 8085 এর আর্কিটেকচার দেবে, আর 8085 থেকে দিলে আর্কিটেকচার দেবে। এইট 8051 একটা আর্কিটেকচার আছে। আমরা যেটা আর্কিটেকচারটা বারবার দেখেছি সেটা অ্যাকচুয়ালি দেখেছি 8085 এর আর্কিটেকচার, কিন্তু আমাদের কাছে 8051 এরও একটা আর্কিটেকচার আছে। সেই 8051 এর আর্কিটেকচারটা এই প্রায় সেম, কিছু কিছু জায়গায় জাস্ট একটু চেঞ্জ। যেমন ফ্ল্যাগের জায়গাতে একটু চেঞ্জ আছে, এই বিশেষ করে ফ্ল্যাগের জায়গাটাতেই চেঞ্জ আছে। আর টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটে কিছু নামের পরিবর্তন আছে, নামের কিছু পরিবর্তন আছে, আর বাকি সবই সেম। তাহলে সেইটুকু আলাদা করে মনে রাখতে হবে। সেইটা আগে এইটাকে ভালো করে রপ্ত কর, পিন ডায়াগ্রামটাকে ভালো করে আয়ত্ত কর, দেন 8051 এর আর্কিটেকচারটাকে সামনে দেবো। এইবার 8085 এর যা প্রোগ্রাম করার জন্য যা ইনস্ট্রাকশন, যেসব ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করি 8051 এর ক্ষেত্রেও একই ইনস্ট্রাকশনই ব্যবহার করি আমরা। ইনস্ট্রাকশনের কোনো তফাৎ কিন্তু নেই, ইনস্ট্রাকশন মোটামুটি সবই সেম। তাহলে এইটুকু কর আজকে। পরের দিন আমরা প্রোগ্রাম বানানোর জন্য ইনস্ট্রাকশন গুলো দেখব। পরের দিন থেকে আমরা প্রোগ্রাম বানানোর জন্য যা ইনস্ট্রাকশন গুলো দরকার আমরা সেই ইনস্ট্রাকশন গুলোকে দেখব, দিয়ে প্রোগ্রাম বানাবো। বল কাজটা মোটামুটি বুঝতে পেরেছিস তো, না পারিসনি? এইগুলোই পরীক্ষাতে আসবে, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোই দেখবি পরীক্ষাতে আসবে। আর প্রোগ্রাম ধর কোনটা দেবে ঠিক বলা যায় না, তো তাও কিছু প্রোগ্রাম আমরা করব। কিছু প্রোগ্রাম আমরা বানাবো, না বানানো নয়। বেশ, তাহলে এটুকুই থাক। এবার পরের দিন আমরা কিছু কটা প্রোগ্রাম দেখবো তোরা প্রোগ্রাম করতে পারিস নাকি এবার। কারণ প্রোগ্রাম করতে গেলে আমার মেমোরিটাকে জানা দরকার, মেমোরি ম্যাপটাকে জানা দরকার, যে মেমোরি ম্যাপটা নিয়ে বললাম। প্রোগ্রাম করতে গেলে আমার এই মেমোরি ম্যাপটাকে মাথায় রাখতে হবে, আর আর্কিটেকচারকে মাথায় রাখতে হবে। এই মেমোরি ম্যাপ আর আর্কিটেকচার, এই দুটো জিনিস, আর্কিটেকচার মানে 8085 আর্কিটেকচারকে রাখলেই হবে, তার জন্য 8051 এর আর্কিটেকচারকে আলাদা করে রাখার দরকার নেই। 8051 এর আর্কিটেকচারটাকে শুধু মনে রাখবি,
শুধু একবার দেখবি পরীক্ষাতে ঝেপে আসার জন্য। কিন্তু যা কিছু প্রোগ্রাম দেবে সেটা সেই প্রোগ্রাম তৈরি করার জন্য যে 8085 এর যে আর্কিটেকচারটা আমরা দেখেছি সেটার উপরই হয়ে যাবে, আলাদা করে মনে রাখার দরকার নেই। শুধু পরীক্ষাতে লিখে আসার জন্য একবার দেখে দিতে হবে। বেশ, ঠিক আছে, তাহলে থাকে এই পর্যন্তই। পরের দিন প্রোগ্রামের জন্য রেডি হওয়া, প্রোগ্রাম করব আমরা, ইনস্ট্রাকশন সেটগুলো দেখব, যে প্রোগ্রাম বানাবো, যে ইনস্ট্রাকশনগুলো আমাদের দরকার সেগুলোকে আগে দেখে নেবো, দিয়ে প্রোগ্রাম বানাবো।